পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের আমলে জনপ্রতিনিধি শব্দটাকে একটা গালাগালির পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। একজন বিধবা মহিলা, তার সর্বস্ব হারিয়ে গেছে, খুব গরিব পরিবার, সেই সুযোগ নিয়ে তার কাছ থেকেও তোলাবাজি চাইতে হচ্ছে। এবং তোলাবাজির অনাদায়ে কুপ্রস্তাব আমি যা শুনলাম, কল্পনা করা যায় না, সত্যি বলতে কল্পনা করা যায় না। এবং গোটা রাজ্য জুড়ে ঘটছে, সোনারপুরেও আজকাল এইসব ঘটনা ঘটছে, আমাদের কল্পনার অতীত। সোনারপুর দীর্ঘ সময়তে শাসক বিরোধী বিভিন্ন সময়েতে বিভিন্ন নেতারা, তারা কেউ কাউন্সিলর হয়েছেন, তারা কেউ তারা চালিয়েছেন, পৌরসভা চালিয়েছেন, এমএলএ হয়েছেন, কিন্তু সোনারপুরে এইরকম ধরনের অভিযোগ না আগে কখনো ওঠেনি। সোনারপুরের রাজনীতির পরিবেশ কোনোদিন এটা ছিল না। দুর্ভাগ্যের সেটা হয়ে যাচ্ছে, দুর্ভাগ্যের, এবং তৃণমূলের একাংশের নেতাদের হাত ধরেই হচ্ছে। এই যে কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল, ইনি বিধায়ক ঘনিষ্ঠ বলেও শোনা যায়। ইনি বিধায়কের ইলেকশন এজেন্ট ছিলেন, আগেও ছিলেন, এখন যিনি বিধায়ক আছেন আমি যা শুনেছি তারও ইলেকশন এজেন্ট। এবং এও শুনেছি যে থানায় যখন নাকি অভিযোগ জানাতে যাওয়া হয়ে গিয়েছে, সেই সময়তে নির্দিষ্টভাবে 2-3টে লাইন কেটে বাদ দিতে বলেছে। এবং যিনি উকিল, আইনজীবী যিনি ছিলেন, তার সামনে থেকে ফোন করে বলেছেন যে অপরাধী যিনি আছেন, যে আপনি এরকম ঘটনা ঘটিয়েছেন। এখন স্বাভাবিকভাবে অপরাধী বলবে আমি ঘটনা ঘটাইনি, কিন্তু এটা চলতে পারে? পুলিশ অন্য কারোর ক্ষেত্রে, আর 5জন সাধারণ মানুষের ক্ষেত্রে যদি পুলিশের কাছে এই অভিযোগ আসতো, পুলিশ ছেড়ে দিত? একটা কগনিজেবল অফেন্সে পুলিশ ছেড়ে দিত এত সহজে? কেবলমাত্র বিধায়ক ঘনিষ্ঠ। আর সোনারপুর দক্ষিণের বিধায়কের তো একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, ওনার ডান হাত যদি পুলিশ হয়ে গিয়ে থাকে, বাঁ হাত দুষ্কৃতী। দুয়ে সহ অবস্থান উনি করাচ্ছেন। ওনার সাথে পুলিশ প্রশাসনের দারুণ ভালো সম্পর্ক। আমি জানি না ওনাকে কি হিসেবে পুলিশ, সোনারপুর থানার পুলিশ ওনাকে কি হিসেবে পাইলট কার্ড দেয়, আমি নিজেও আজ অব্দি বুঝলাম না। এমএলএ কবে থেকে পাইলট পায় আমাদের জানা বোঝার বাইরে। ব্লু ফ্ল্যাশার কি হিসেবে পান আমাদের জানা বোঝার বাইরে। এই যে এসকর্ট করে নিয়ে যান কি হিসেবে, এক্সট্রা খাতিরদারিটা কেন হয়? যেহেতু ওনার সংসারে একজন, তিনি পুলিশের উচ্চপদস্থ কর্মচারী, সেই জন্য, তার হাজব্যান্ডের জন্য পুলিশ তার মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। হাজব্যান্ড পুলিশে আছে বলে সে তাছাড়া আর কি? পশ্চিমবাংলার 294 জন যা বিধায়ক রয়েছে, তৃণমূল বিজেপি মিলিয়ে, আপনি দেখাতে পারবেন বিধায়ক স্পেশালভাবে এরকম আলাদা করে কিছু পাচ্ছে? যে খুশি, আমি আপনাকে বলছি, যে খুশি আলাদা করে এসকর্ট পাচ্ছে, কোথায় পাবেন আপনি? বিধায়ক তো পায় না। ব্লু ফ্ল্যাশ আর কে পায়? কোন বিধায়ক পায়? খুব বেশি হলে বুঝতাম যে স্ট্যান্ডিং কমিটির কোনো মিটিংয়ে যাচ্ছে, তার একটা মানে বুঝতাম যে স্ট্যান্ডিং কমিটিতে পেয়েছে, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাওয়ার সময় পেয়েছে। তার ডান হাতের বিরুদ্ধে অভিযোগ, স্বাভাবিকভাবে পুলিশ ব্যবস্থা নেবে। আমি আপনাকে মিলিয়ে নেবেন, কগনিজেবল অফেন্স তো দেখবেন নোটিশ দিয়ে ডাকবে। এটা নাকি বিরোধীদের চক্রান্ত, কাউন্সিলর বলছেন। সবই তো বিরোধীদের চক্রান্ত। পার্থ চ্যাটার্জির মান্দবীর খাটের তলায় টাকা পাওয়া যায়, বিরোধীদের চক্রান্ত। সবই বিরোধীদের চক্রান্ত পশ্চিমবাংলায়। তৃণমূল চুরি করবে, তৃণমূলের লোকজনেরা চুরি করবে, সেই চুরির টাকা ধরা পড়বে, বিরোধীদের চক্রান্ত। জীবনকৃষ্ণ সাহা পাঁচিল টপকা দিকে পড়ে যাবে, বিরোধীদের চক্রান্ত। নেতারা, তৃণমূলের নেতারা নির্লজ্জের মতো ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে যাবে, বিরোধীদের চক্রান্ত। সব বিরোধীদের চক্রান্ত। মোদি দিদি একসাথে সেটিং করে বিজেপিকে কেন্দ্রে আর রাজ্যের তৃণমূলকে বাঁচিয়ে রেখে দেবে, বিরোধীদের চক্রান্ত। সব বিরোধীদের চক্রান্ত। রাজনীতিটাকে অসভ্যতামের জায়গায় পরিণত করেছে, এরা আর কিছুই না। সোনারপুরে তো চৌহাটি এলাকা থেকে একজন দুষ্কৃতীও গ্রেপ্তার হয়েছেন অস্ত্রসহ, এবং তিনি নাকি কাউন্সিলরকে মৃত্যুর হুমকি দিতেন, এমনটাও শোনা যাচ্ছে। কাউন্সিলরের বিপরীত গোষ্ঠী বিধায়কের, তার মানে ভাগাভাগির পর্যায়ে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। তো অবশ্যই তৃণমূল নয় তো আবার কোন দলের হবে? তৃণমূল নয় তো আর কোন দলের হবে? সে তো নিশ্চয়ই বিধায়ক ঘনিষ্ঠ, কারণ এই বিধায়কের সাথে এই কাউন্সিলরের আড়াআড়ি ভাগে বিভক্ত। সোনারপুরের মতো জায়গাতে অস্ত্র, অন্যান্য আর 5টা জায়গায় পাওয়া যেত বুঝতাম, সোনারপুরে অস্ত্র কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে এরা? সোনারপুর কলেজের মধ্যে কার্যত মাসাজ পার্লার খুলে ফেলেছিল, কিছুদিন আগে ভিডিও এসছে। সোনারপুরে অস্ত্র পাওয়া যাচ্ছে, কাউন্সিলর কুপ্রস্তাব দিচ্ছে, মানুষ জল যন্ত্রণায় ছটপট করছে। আর ওদিকে বিধায়ক প্লুটো নেপচুন কে মারা গেছে, কে কি করেছে সেই নিয়ে ব্যস্ত আছে সিরিয়ালে। কি হবে?
কি চলবে? আর কিছু হবে? কিছু আর হওয়ার নেই, কিছু হওয়ার নাই। দাদা, এই জীবন কৃষ্ণ সাহা যে প্রসঙ্গ আপনি তুলছিলেন, একেবারে পালাতে গিয়ে তার ফোনটাকে পর্যন্ত তিনি নর্দমায় ফেলে দিচ্ছেন। মানে প্রথমে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, এখন আবারও ইডির হাত থেকে কার্যত তিনি পালাতে গিয়ে পড়ে গেলেন ঝোপের মধ্যে। দুটো কথা আমি আপনাকে বলতে পারি। এক নম্বর কথা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে আগে সিবিআই গ্রেপ্তার করেছিল, এখন ইডি। আচ্ছা, জীবন কৃষ্ণ সাহার বাড়ি অবধি ইডি সিবিআই পৌঁছতে পারে, একবার সিবিআই একবার ইডি তাকে গ্রেপ্তার করতে পারে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হওয়ার পরেও ভাইপোকে কেন গ্রেপ্তার করতে পারে না? এসব চোখে ধুলো দেয়া গল্প আর কতদিন চালাবে ইডি সিবিআই বিজেপির নেতারা? আমি বলছি না জীবন কৃষ্ণ সাহা সাধু পুরুষ, এটা কেউ সাধু পুরুষ নয়, কিন্তু এই বারবার চুনোপুটি ধরে 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 আর কতদিন চালাবে? শুভেন্দুবাবু 2 বছর ধরে বলছিলেন ভাইপো অ্যারেস্ট হবে, এখন শুভেন্দুবাবু দেখছেন ভাইপোকে মোদিজি জাপানে পাঠিয়েছেন অপারেশন সিন্দুরের প্রচারের জন্য। জীবন কৃষ্ণ সাহা সিবিআই অ্যারেস্ট করলো, জীবন কৃষ্ণ সাহাকে ইডি অ্যারেস্ট করলো। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা হয়েছিল এসএসকেএমে আজ থেকে অন্তত 1.5 বছর আগে। কি হলো? তার ফলাফল কি হলো? তার ফলাফল কি হলো? এর যে মূল মাথা পার্থ তো প্রায় সব মামলায় জামিন পেয়ে বেরিয়ে চলে এসছে, আর 1-2টো মামলা বাকি আছে। তার বান্ধবীও তো জামিন পেয়ে বা বাইরে চলে এসে ঘুরছে। সারদা রোজভ্যালি, সারদার 3টে না 4টে মামলায় দেবযানী আর সুদীপ্ত বেকসুর খালাস হয়ে গেছে। পশ্চিমবাংলায় দুর্নীতি করবে তৃণমূল, আর সেই দুর্নীতিতে তদন্তের নামে ধাপ্পাবাজি করে সেটিং করে ধামাচাপা দেবে বিজেপি, ইডি, সিবিআই। পশ্চিমবাংলার দুর্ভাগ্য হচ্ছে এটাই। তার মানে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তারি এগুলো সবটাই আইওয়াস। দেখুন, আমি আবার বলছি যে এরা জড়িত, কিন্তু বারবার পুঁটি মাছ ধরে কি করতে চাইছে? ওদের হাতে যা প্রমাণ ছিল তাতে তো বোয়াল মাছ ধরতে পারত, বড় মাছ ধরতে পারত। এই চুনোপুটি ধরে কি মানুষকে এন্টারটেন করছে বারবার? আর বিজেপির লোককে বোঝাচ্ছে ভোট এসছে, তোমরাও নেমে পড়ো, আমরাও নেমে পড়ছি। এই দিয়ে চলবে না, হবে না। এই দিয়ে এত লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, একটা কোনো মাথা ধরা পড়লো না। জ্যোতিপ্রিয় জেল খেটে বাইরে বেরিয়ে চলে আসলো, অনুব্রত জেল খেটে বাইরে বেরিয়ে চলে আসলো, মদন মিত্র জেল খেটে বাইরে বেরিয়ে চলে আসলো, কুণাল ঘোষ জেল খেটে বাইরে বেরিয়ে চলে আসলো, পার্থর বান্ধবী জেল খেটে বাইরে বেরিয়ে চলে আসলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটে বাইরে বেরিয়ে চলে আসলো। কে বাকি রয়েছে? কে বাকি রয়েছে? আর লোক দেখানো গল্প বন্ধ হওয়া উচিত, লোক দেখানো গল্প বন্ধ হওয়া উচিত। শুভেন্দু অধিকারী যে বারবার বলেছিল যে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে, মানে মোদি এখন অভিষেক ব্যানার্জিকে বাইরে বিদেশে পাঠাচ্ছে অপারেশন সিন্দুরের হয়ে কথা বলার জন্য, সেই কারণেই কি তাহলে কোথাও গিয়ে ছাড় পেয়ে যাচ্ছে? না 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 না, পরিষ্কার হিসাব। 2024 সালে যখন লোকসভা ভোট হয়, আপনি দেখবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এনারা পশ্চিমবাংলায় সব জায়গায় প্রচারে গেছেন, ডায়মন্ড হারবারে প্রচারে যায়নি। প্রার্থীও সবার শেষে দিয়েছে, ডায়মন্ড হারবারে প্রচারেই যায়নি। আমি আবার আপনাকে বলছি, তৃণমূল আর বিজেপির মধ্যে একটা সহাবস্থান আছে। সেটিং তো এইভাবে হয় না, সেটিং হচ্ছে সহাবস্থান। কেমন সেটিং? তুমি পশ্চিমবাংলায় থাকো, আমাকে তুমি বিরোধী করে রাখো, আর আমরা কেন্দ্রে থাকবো। সহজ অঙ্ক, এর কোনো দ্বিতীয় অঙ্ক নেই। আপনি শুভেন্দুবাবুকেই জিজ্ঞেস করুন না যে ভাইপোকে অ্যারেস্ট করার কথা বলেছিলেন, কি হলো? কি হলো? লিপস অ্যান্ড বাউন্স কি হলো? যে অভিনেত্রীদের নাম সামনে চলে এসেছিল কি হলো? কোনো প্রশ্নের উত্তর আপনি পাবেন। এই সেটিংয়ের জন্যই কি বামেরা কোথাও গিয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরে ও লড়াই করতে চাইলেও পিছিয়ে যাচ্ছে? সেটিং, ধর্মীয় মেরুকরণ, হিন্দু, মুসলিম, তৃণমূল, বিজেপি, এটাই তো আসল খেলা। আপনি সব চুরি দুর্নীতি নিয়ে লড়াই করবেন, সব করবেন, ডিএ, চাকরি, জিনিসের দাম বেড়েছে, দিনের শেষে একটা মুর্শিদাবাদ দাঙ্গা হয়ে যাবে, দিনের শেষে একটা মহেশতলা হয়ে যাবে, দিনের শেষে একটা অন্য জায়গায় দাঙ্গা হয়ে যাবে, হিন্দু মুসলিম বাইনারি তৈরি হবে, হিন্দু মুসলিম বাইনারি তৈরি হলে তৃণমূল বিজেপি বাইনারি তৈরি করবে। এই বাইনারি ভাঙার লড়াইতেই এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আমরা ফেস করছি। কঠিন চ্যালেঞ্জ, অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন। স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কংগ্রেস পরবর্তী সময়তে 77 সালে যখন বামফ্রন্ট সরকার আসে, সেটা একরকমের সময়। তখন আন্তর্জাতিক ক্ষেত্রেও কমিউনিস্ট রাষ্ট্র রয়েছে বিভিন্ন জায়গাতে, সোভিয়েত ইউনিয়ন রয়েছে, ওদিকে আপনার কিউবা রয়েছে, চায়না রয়েছে, বিভিন্ন দিকে।
সেটা একটা আলাদা আন্তর্জাতিক পরিস্থিতি। সেই সময়তে লাতিন আমেরিকার প্রচুর দেশ তারা বামপন্থী হচ্ছে, আস্তে আস্তে বামপন্থায় বিশ্বাস রাখছে। আজকের দিনে পৃথিবীর সোভিয়েত ইউনিয়নের পতনের পরবর্তী সময়ের পৃথিবী, ভারতবর্ষের বুকে এক নিউলিবারাল ইকোনমিক যুগে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির এই বাইনারির মধ্যে দাঁড়িয়ে রাজনীতি করা সবচাইতে চ্যালেঞ্জের। সাংগঠনিক দুর্বলতা কি রয়েছে? দেখুন, সাংগঠনিক দুর্বলতা তো সংগঠনের অভ্যন্তরে থাকবে। সংগঠন থাকলে তার দুর্বলতা থাকবে, সংগঠন থাকলে তার শক্তিশালী জায়গা থাকবে। কিন্তু বিষয় হচ্ছে, সংগঠন দিয়ে কি ভোট হচ্ছে? বিজেপি কি সংগঠন দিয়ে ভোট করে? আপনি ভোটের দিন অর্ধেক জায়গায় ঘুরে দেখবেন তো বিজেপির ক্যাম্প অফিস আসে কিনা, অর্ধেক জায়গায় ঘুরে দেখবেন কিন্তু বিজেপি ভোট পেয়ে গেছে। তাহলে এই ভোটটা সংগঠনে হচ্ছে না। এই ভোটটা উঠছে কিভাবে? একটা বাইনারি, একটা ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে এই ভোটটা উঠছে, আর কিচ্ছু না। এর বাইরে আর কোনো অঙ্ক নেই। এবং যে কারণে আপনি দেখবেন যে কেন্দ্রীয় সরকারে বিজেপি যতদিন, রাজ্য সরকারে তৃণমূল ততদিন। একটা মানে পুরো ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং। বামেদের আর কোনো আশা নেই তাহলে? রাজনীতিতে এত আশা নিরাশার তো গল্প নেই। রাজনীতিতে যেটা আছে তা হচ্ছে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে মানুষের জন্য পথে থাকা, রাস্তায় থাকা, আন্দোলন করা। এর বাইরে কোনো দ্বিতীয় উপায় নেই। আজ থেকে 2.5 বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপির অবস্থান, 1 বছর আগে বিজেপির অবস্থান আর আজকের অবস্থান কি সমান? 2 বছর আগে আপকি বা 400 পার। 2024 সালে দেখা গেল 400 ছেড়ে দিন 300-র আশপাশেও আসতে পারলো না। আর আজকের দিনে দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন ইত্যাদি ইত্যাদি নিয়ে বিজেপি ভয়ঙ্কর সেটব্যাক হয়ে পিছনে পড়ে আছে। তাহলে রাজনীতিতে সব সময় সমস্ত দিকে ইস্যুর ভিত্তিতে রাজনীতির বল ঘুরতে থাকে, চাকা ঘুরতে থাকে। ফলে কোনোটাই কঠিন নয়, কোনোটাই অবাস্তব না। কিন্তু দুঃখের হলেও যেটা সত্যি, পশ্চিমবাংলায় এমন একটা রাজনৈতিক সমীকরণ হয়েছে যেখানে বিরোধী দল আর শাসক দল দুটোই একদম আরএসএসের দ্বারা পরিচালিত। আরএসএস যেমনভাবে বলছে তেমনভাবে শাসক দলও চলছে, তেমনভাবে বিরোধী দলও চলছে। ফলে এই রাজনৈতিক অবস্থান মানুষের কাছে বোঝানো, সেখান থেকে বুঝিয়ে তাদের বিরুদ্ধে মানুষকে দাঁড় করানো, সেটা কঠিন, সেটা অসম্ভব না। সেই লড়াই হচ্ছে।